আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব। এই প্রশ্নগুলো হচ্ছে দাফ এন্ড দাফ এর যে বইটা রয়েছে মাধ্যমিক গ্রামার কোশ্চেন বাঞ্চ, সেই বইয়ের 104 নম্বর পাতা। প্রথমেই হচ্ছে এখানে banana does not contain as much fiber as apple। এর মানে হচ্ছে যে কলা অ্যাপেল যতগুলো ফাইবার ধারণ করে ততটা ধারণ করে না, অর্থাৎ কলার মধ্যে অ্যাপেলের তুলনায় কম ফাইবার থাকে। তার মানে বলতে চাচ্ছে যে অ্যাপেলের মধ্যে কলার চেয়ে বেশি ফাইবার থাকে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা যদি শুধুমাত্র ডিগ্রি পরিবর্তন করি তাহলে কিন্তু হয়ে যাবে। এটা পজিটিভ ডিগ্রি রয়েছে, এটাকে কম্পারেটিভ করলে কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি যদি করতে হয় তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটো সাবজেক্ট রয়েছে, তাহলে সেকেন্ড সাবজেক্টটা আগে আছে। তাহলে কি পাবো আমরা? অ্যাপেল। আচ্ছা, এবার আমরা যেহেতু নট আছে তাহলে নট দিতে হবে না নাকি? যেভাবে শিখেছি সেই অনুযায়ী তাহলে সাবজেক্টটা দিয়ে দিলাম, সেকেন্ড সাবজেক্ট। এরপরে ভার্ব, ভার্ব কি রয়েছে? নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ ভার্ব দিতে হয়, তাহলে এখানে হবে কন্টেন্টস। তাহলে অ্যাপেল কন্টেন্টস, আচ্ছা, তারপরে মোর ফাইবার দেন কি? ব্যানানা, দেন ব্যানানা। এটাকে যদি আবার নেগেটিভ করি, অর্থাৎ যদি আমরা ডিগ্রি চেঞ্জ করি, পজিটিভ ডিগ্রি করি, তাহলে কিন্তু সেম অ্যানসার আসবে। দেখো ব্যানানা, তারপরে ভার্ব, যেহেতু এটা অ্যাফার্মেটিভ ভার্ব আছে নেগেটিভ করতে হয়। কন্টেন্টস আছে ডাজ নট কন্টেন অ্যাজ মাচ ফাইবার অ্যাজ অ্যাপল। নেক্সট হচ্ছে, এটা একটুখানি ডিফিকাল্ট আছে, একটু চেষ্টা করতে হবে বোঝার। ওটা তো শুধু ডিগ্রি চেঞ্জ করে হয়ে গেল। He tried all methods of solving the problem. সে সমস্যার সমাধানের সমস্ত পদ্ধতি চেষ্টা করেছিল, অর্থাৎ সমস্ত যতগুলো পদ্ধতি আছে সবই চেষ্টা করে দিয়েছে। তার মানে বলা হচ্ছে যে কোন চেষ্টায় সে মানে চেষ্টা না, মানে কোন পদ্ধতি চেষ্টা না করে ছাড়েনি, সমস্ত পদ্ধতি চেষ্টা করেছে। তো এই ধরনের গ্রামার গুলো করার ক্ষেত্রে যখন এ ট্রাইড অল থাকে তখন লেফট নো, লেফট নো। তাহলে যদি লেফট নো দিয়ে করি তাহলে কি হবে? আমরা কি করতে পারবো? হি লেফট, এল ই এফ টি, লেফট নো মেথড। এবার নো মেথডস হবে না, এখানে সিঙ্গুলার ফর্ম হবে নো এর পরে, নো মেথড আনট্রাইড। ট্রাই, ট্রাইড এর উল্টোটা কি? আনট্রাইড। তাহলে দেখো যে এখানে অ্যাফার্মেটিভ রয়েছে, এখানে আমরা একবার নো নিলাম আর একবার এখানে আনট্রাইড, তার মানে এখানে একটা উল্টে দিয়েছি, অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড দিয়েছি, এখানে আবার উল্টে নিলাম, তাহলে অ্যাফার্মেটিভ আসবে। আবার বলছি, হি ট্রাইড অল মেথডস অফ সলভিং দ্য প্রবলেম। যখন এইরকম থাকবে, ট্রাইড অল দিয়ে কিছু থাকবে, তখন আমরা কি করতে হবে? লেফট নো, যা থাকবে সেটা লিখতে হবে। তাহলে লেফট নো মেথড আনট্রাইড ইন সলভিং, এবারে আর অফ দেওয়া যাবে না, ইন সলভিং দা প্রবলেম। এবার এবার কেউ যদি চায় এখানে যে স্যার আমরা না এটাই রাখবো, অফ রাখবো, তাহলে কি করবো? তাহলে তুমি এইভাবে না করে লিখতে পারো, হি ডিড নট লিভ, হি ডিড নট লিভ, এল ই এ ভি ই, হি ডিড নট লিভ এনি মেথড অফ সলভিং দা প্রবলেম আনট্রাইড। আবার বলছি, যদি তোমরা এটা বুঝতে সমস্যা বোধ করো তাহলে তোমরা লিখতে পারো ডিড নট দিয়ে, যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে এবং এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাই ডু ভার্ব আসবে নট বসানোর জন্য। তাহলে হি ডিড নট পাস্ট টেন্স আছে, হি ডিড নট লিভ এনি মেথড অফ সলভিং দা প্রবলেম আনট্রাইড। আবার লেখা যাবে হি ডিড নট লিভ এনি মেথড আনট্রাইড ইন সলভিং দা প্রবলেম। এতগুলো অ্যানসার হবে। যে জায়গাটা মূল, যে জায়গাটা মনে রাখার বিষয়, সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা। অল যখন ট্রাইড অল থাকবে তখন লেফট নো করতে পারো, অর্থাৎ ডিড নট লিভ লিখতে পারো। এবার আনট্রাইড শব্দটা যদি শেষে দাও তাহলে অবশ্যই এখানে অফ আছে, অফটা রেখে দিতে পারো।
নেক্সট চলে আসি নাম্বার 3, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আবারও দেখতে পাচ্ছি এখানে একটা ডিগ্রি রয়েছে, এটা সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিকে আমরা পজিটিভ ডিগ্রিতে পরিণত করলে সেটা নেগেটিভ হয়ে যাবে, এটা অ্যাফার্মেটিভ রয়েছে। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এর পজিটিভ ডিগ্রি যদি করি আমরা, তাহলে যখন অন অফ দা থাকে তখন ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়, অন অফ দা না থাকলে কি করি আমরা, নো নো আদার, यस নো আদার দিয়ে শুরু করতে হয়। তাহলে নো আদার কি বয় কোথায়, ইন দা ক্লাস। এবার ভার্ব হচ্ছে ইজ, তারপরে অ্যাজ, ডিগ্রি হচ্ছে গুড অ্যাজ হি। আমি একবার মনে করিয়ে দিচ্ছি যে এটা আমরা কিভাবে শিখেছি। আমি যেভাবে বলেছিলাম তোমাদের, ভেরি ফিউ বা নো আদার কি কোথায় ভালো মতো দিতে হবে যেমন সাবজেক্ট। তাহলে যখন অন অফ দা থাকে তখন ভেরি ফিউ দিতে বলেছিলাম, তাহলে অন অফ দা নেই এখানে, সুতরাং কি করব, নো আদার। নো আদার কি বয় কোথায়, ইন দা ক্লাস। তারপরে কি বললাম, ভেরি ফিউ বা নো আদার কি কোথায় ভালো, ভালোটা কি বলেছিলাম, ভার্ব মনে রাখার জন্য ভার্ব মতর ইংরেজি অ্যাজ, দিতে হবে বলেছিলাম পজিটিভ ডিগ্রি দিবা, পজিটিভ ডিগ্রি কি বেস্টের, গুড। যেমন, যেমনের ইংরেজি অ্যাজ, তারপরে সাবজেক্ট দিতে বলেছি সাবজেক্ট, বাস। তাহলে ভেরি ফিউ বা নো আদার কি কোথায় ভালো, ভালোটা কি ভার্ব, ভালো মতো, মতর ইংরেজি অ্যাজ, দিতে হবে মানে পজিটিভ ডিগ্রি দিতে হবে, যেমন, যেমনের ইংরেজি অ্যাজ, তারপরে সাবজেক্ট যা থাকবে দিতে হবে। আশা করি বুঝেছো। নেক্সট হচ্ছে দ্য ডিউক ওয়াজ টু প্রাউড টু পয়েন্ট আউট টু দ্য ডাচেস হার মিস্টেকস। ডিউক এতটাই অহংকারী ছিল যে সে তার ডাচেসের ভুলগুলো ধরিয়ে দিতে পারতেন না। এটা একটা কবিতা রয়েছে, মানে মাই লাস্ট ডাচেস বলে, ওই কবিতা থেকেই নাম হয়েছে আর কি। লাইনটা হুবহু টোকা হয়নি। তাহলে এই ক্ষেত্রে কি করব, যখন টু টু থাকে অর্থাৎ টি ডাবল ও এবং টি ও টু থাকে, তখন এই সমস্ত সেন্টেন্সগুলোকে নেগেটিভ করার জন্য আমরা টি ডাবল ও এর পরিবর্তে সো ইউজ করি, এবং টি ও টু যেখানে থাকে সেখানে দ্যাট, সাবজেক্ট ক্যান নট বা কুড নট ইউজ করি। তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্স রয়েছে তাই এখানে হবে সাবজেক্ট কুড নট। তাহলে খুবই সহজ आंसर হবে দা ডিউক ওয়াজ সো প্রাউড দ্যাট, কি বললাম, দ্যাট তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি রয়েছে, ডিউক। তাহলে ডিউক হচ্ছে ছেলে মানুষ আর ডাচেসটা হচ্ছে মেয়ে মানুষ। তাহলে ছেলে মানুষ থাকলে বা পুরুষ মানুষ থাকলে কি করতে হয়, হি লিখতে হয়। তাহলে সাবজেক্ট হয়ে যাবে হি, পাস্ট টেন্স থাকার দরুন হয়ে যাবে কুড নট, প্রেজেন্ট টেন্স থাকলে হতো ক্যান নট। কুড নট পয়েন্ট আউট টু দ্য ডাচেস হার মিস্টেকস। অ্যানসার হয়ে গেল। সেন্টেন্সটা বিশাল বড়, কিন্তু যেগুলো পরিবর্তন করা সেগুলোই পরিবর্তন করতে হলো। আরেকবার বলছি, টি ডাবল থাকলে সো দিতে হয়, সো দিলাম। আর যেখানে দেখো টু কিন্তু দুই জায়গায় রয়েছে, কিন্তু ইনফিনিটিভ টু অর্থাৎ যেটা ভার্বের আগে থাকে সেটা দেখতে হবে। তো এটা তো ভার্বের আগে না, এটা তো নাউনের আগে আছে, তাহলে ভার্বের আগে এটা টু আছে। এই টু এর আগে হবে দ্যাট, সাবজেক্ট ক্যান নট বা কুড নট। প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান নট, পাস্ট টেন্স থাকলে কুড নট। এখানে যেহেতু পাস্ট টেন্স রয়েছে তাই এখানে কুড নট হয়েছে। সাবজেক্টটা কি কেন দিলেন স্যার, দা ডিউক দিলেন না কেন, একবার নাউন বসেছে, সুতরাং আমরা পরবর্তীতে প্রোনাউন ইউজ করি, প্রোনাউন ইউজ করলাম। নেক্সট চলে আসি, এলিফ্যান্ট ইজ দ্য বিগেস্ট অ্যানিমাল ইন দ্য ফরেস্ট। এটাও একটা ডিগ্রি। কোন ডিগ্রি এটা, সুপারলেটিভ ডিগ্রি রয়েছে। তাহলে ডিগ্রিটাকে যদি আবার আমরা নিয়ে আসি পজিটিভ ডিগ্রিতে, তাহলে কিন্তু আবার নেগেটিভ হয়ে যাবে। এখানেও দেখতে পাচ্ছি আমরা অন অফ দা নেই, তাহলে নো আদার দিয়ে শুরু করব। একটু আগে বললাম নো আদার কি কোথায় ভালো মতো দিতে হবে যেমন সাবজেক্ট। তাহলে শুরু করি নো আদার দিয়ে। নো আদার কি অ্যানিম্যাল, নো আদার অ্যানিম্যাল কোথায়, ইন দা ফরেস্ট। তারপরে বলেছি দেখো, আবার বলছি ভেরি ফিউ বা নো আদার। তাহলে নো আদার কি কোথায় ভালো, ভালোটা কি আছে, ভালোটা কি আছে, ইজ। তাহলে ভালো মতো, মতো ইংরেজি অ্যাজ, দিতে হবে বললাম পজিটিভ ডিগ্রি,
তারপরে যেমন যেমনের ইংরেজি অ্যাজ, তারপরে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হয়েছে এখানে কি এলিফ্যান্ট। অ্যান্সার হয়ে গেল। নো আদার অ্যানিমাল ইন দ্য ফরেস্ট ইজ অ্যাজ বিগ অ্যাজ এলিফ্যান্ট। না সরি, ভুল বললাম নাকি? নো আদার অ্যানিমাল ইন দ্য ফরেস্ট ইজ অ্যাজ বিগ অ্যাজ এলিফ্যান্ট, ঠিক আছে। নেক্সট নাম্বার 6, হি হ্যাজ অলওয়েজ মেট হিজ ডেডলাইনস। মানে কি? হি হ্যাজ অলওয়েজ মেট হিজ ডেডলাইনস, ডেডলাইনস মানে হচ্ছে সর্বশেষ সময়। তো এমনিতে মানেটা এরকম পাবো আমরা যে সে সর্বদা তার শেষ সময়ের সঙ্গে সাক্ষাৎ করেছে, নাকি? না, এরকম মানে নয়। এই মানেটা হচ্ছে যে সে সর্বদা তার শেষ সময়ের পূর্বেই কাজ শেষ করছে, মানে সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করছে। তাহলে এইখানে যখন এরকম থাকবে তখন কি করবো আমরা? এখানে বলছে অলওয়েজ মেট, সম্পন্ন করছে মানে সফল হয়েছে। যখন এরকম থাকে তখন বুঝতে হবে যখন সফল হওয়া বোঝাবে সব সময়, তার মানে কোনো সময় ব্যর্থ হয়নি এটা বুঝতে হবে। আমি যদি বলি যে ছেলেটা সর্বদাই সফলতা লাভ করে, মানে সে কখনোই ব্যর্থ হয় না, তাহলে কি হবে এটা? যে হি হ্যাজ অলওয়েজ এর উল্টোটা কি? নেভার। তাহলে হি হ্যাজ নেভার failed to meet his deadlines. He has never failed to meet. মেটটাকে মিট কেন করলাম? কারণ হচ্ছে 2 এর পরে ভাগ 1 বেস ফর্ম বসে। meet his deadlines, এটাকে আরেক ভাবে বলছি আমি, যদি সেটা পারো করবে। আচ্ছা, ভেবে নাও যে এমন জায়গায় গিয়ে পৌঁছাইছো যে এটা মাথায় উঠছে না, তখন কি করবে? এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স সেটা বলো। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট তো, তো হ্যাজ মেট। তাহলে আমি তোমাদেরকে একটা জিনিস শিখিয়েছি, সেটা হচ্ছে কি ইট ইজ নট দ্যাট অথবা ইট ইজ নট দ্যাট। প্রেজেন্ট টেন্স থাকলে ইট ইজ নট দ্যাট, তাহলে তুমি লিখতে পারো ইট ইজ নট দ্যাট হি হ্যাজ নট অলওয়েজ মেট হিজ ডেডলাইনস। এটা লাস্ট হাতিয়ার, মানে তোমার যে কোনো অ্যাফারমেটিভকে নেগেটিভ হতেই হবে তখন। এমন নয় যে চলে আসলো মিনিংটা, ওই যে এখানে নয় যে, তখনই নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটার উল্টো করতে হয় আর ওটা লাগিয়ে হয়। তাহলে ওই নটটা কোথায় বসবে? অক্সিলারির পরে বসে সাধারণত, এখানে অক্সিলারিটা কি আছে? হ্যাজ। তাহলে হি হ্যাজ নট অলওয়েজ মেট হিজ ডেডলাইনস, সামনের দিকে কি বসানো হয়েছে? ইট ইজ নট দ্যাট। আচ্ছা, তাহলে এখানে 6টা হলো, পরবর্তীতে আবার যেগুলো আছে সেগুলো দেখছি আমরা। আচ্ছা, এবারে নাম্বার 7, the minister has to attend the meeting। এটা যে জানে না তাকে মানে অনেক সময় লাগবে ভাবতে যে কিভাবে হবে। এর একটা ছোট্ট রুলস আছে, ওটুকু জানলে কিন্তু এমনিতে পারবে। the minister has to attend the meeting মানে হচ্ছে মিনিস্টারকে, মানে মন্ত্রীকে মিটিং এ উপস্থিত হতে হবে। এই যে যখন has to থাকে তখন কি করতে হয়? শুধু একটু খেয়াল রাখবা, ক্যান নট বাট। মাস্ট থাকলে ক্যান নট বাট, বাস অ্যানসার হয়ে গেল। তাহলে অ্যানসার কি হবে দেখো। আচ্ছা, অ্যানসার কোনটা দেখছিলাম? তাহলে অ্যানসার পাবো আমরা দা মিনিস্টার ক্যান নট বাট অ্যাটেন্ড দ্য মিটিং। কোনো ঝামেলা আছে এগুলোতে? শুধু একটাই ঝামেলা যে এইটা মনে রাখার বিষয় যে মাস্ট থাকলে ক্যান নট বাট হয়, তারপরে হচ্ছে হ্যাজ টু থাকলে ক্যান নট বাট হয়। আবার খেয়াল রাখতে হবে যে ক্যান নট হেল্প দিয়েও হয়, ক্যান নট হেল্প ভার্বের সঙ্গে আইএনজি, ক্যান নট হেল্প প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এইভাবেও হয়। চলো আছে এরকম দেখে নেবো আমরা পরে। নেক্সট, হি ইজ নট অলওয়েজ অ্যাক্টিভ। হি ইজ নট অলওয়েজ অ্যাক্টিভ মানে সে সব সময় অ্যাক্টিভ থাকে না। অ্যাক্টিভ মানে সক্রিয়, তাহলে সে সব সময় অ্যাক্টিভ থাকে না মানে হচ্ছে সে মাঝে মাঝে ইনঅ্যাক্টিভ থাকে, সে মাঝে মাঝে অলস থাকে। অলসের ইংরেজি লেখি। তাহলে এই যে যখন দেখবা নট অলওয়েজ তখন সামটাইমস,
নট অলওয়েজ থাকলে কি বোঝায় সামটাইমস। তাহলে হি ইজ সামটাইমস অ্যাক্টিভের উল্টোটা কি ইনঅ্যাক্টিভ। অথবা তোমরা ল্যাজি লিখতে পারো এই জায়গাটা। তাহলে কি বললাম এখানে, সে সব সময় সক্রিয় থাকে না, মানে সে মাঝে মাঝে নিষ্ক্রিয় থাকে, মানে নিষ্ক্রিয় ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয় ল্যাজি অলস। অ্যাক্টিভ আছে ইনঅ্যাক্টিভ দিও বেশি ভালো লাগবে। নেক্সট, ডেথ ক্যানট বি অ্যাভয়েডেড। মৃত্যু এড়ানো যায় না, মানে মৃত্যুকে এড়ানো যায় না। তাহলে মৃত্যুকে কি কেউ এড়াতে পারবে? কেউই এড়াতে পারবে না। অনেক রকম করে হবে, আমি কয়েকটা বলছি এখানে। তাহলে প্রথম কথা হচ্ছে ডেথ ইজ আনঅ্যাভয়েডেবল। এক নম্বর অ্যান্সার, ডেথ ইজ আনঅ্যাভয়েডেবল। এছাড়া লিখতে পারবো আমরা নো ওয়ান ক্যান অ্যাভয়েড ডেথ। কেউ মৃত্যুকে এড়াতে পারে না। নো ওয়ান ক্যান অ্যাভয়েড ডেথ। আরেকটা লিখতে পারবো, তোমরা হয়তো এটা সহজ মনে করবে যে মৃত্যুকে এড়াতে পারে না বা মৃত্যুকে এড়ানো যায় না, মানে কেউই মৃত্যুকে এড়াতে পারে না। তাহলে কেউ পারে না, নো ওয়ান ক্যান অ্যাভয়েড ডেথ। আরেকটা হবে ডেথ ইজ ইনএভিটেবল। ওটাও হবে, বাট হয়তো ডিফিকাল্ট হবে তোমাদের জন্য। চলো তোমরা এটা লিখলেই যথেষ্ট, বা এটা পারলে আরো ভালো। অ্যাভয়েডেড মানে ক্যান নট বি অ্যাভয়েডেড, নট অ্যাভয়েডেড বোঝাচ্ছে, এটা হচ্ছে আনঅ্যাভয়েডেবল। নান বাট এ ফুল ক্যান ডু দিস। খুবই মজা। নান বাট থাকলে কি করতে হয়? অনলি। তাহলে খুব সহজ গ্রামার এটা একটা পেলাম। এটা হচ্ছে নান বাটের পরিবর্তে কি হয়? অনলি, বা অনলির পরিবর্তে নেগেটিভ করার সময় নান বাট। অনলি আ ফুল ক্যান ডু দিস। Only a fool can do this. Next চলে আসি, a poet cannot help being gay in such a jocund company. এই লাইনটা ড্যাফোডিলস নামক একটা কবিতা রয়েছে, ওই কবিতাটা থেকে মানে নেওয়া হয়েছে। হুবহু লাইনটা নয় কিন্তু। চলো কি করতে হবে, একটু আগে আমি বললাম যখন হ্যাজ টু বোঝালাম যে হ্যাজ টু মাস্ট থাকলে ক্যান নট, বাট অথবা ক্যান নট হেল্প ভার্বের সঙ্গে আইএনজি বললাম। আচ্ছা এখানে দেখো তো ক্যান নট হেল্প ভার্বের সঙ্গে আইএনজি আছে না নেই? তাহলে ক্যান নট এর পরিবর্তে এবং এই যে বিং মানে আইএনজি এইটুকুর পরিবর্তে কি মাস্ট, তাহলে হয়ে গেল অ্যান্সার। এ পয়েট মাস্ট বি গে ইন সাচ আ জোকান্ড কোম্পানি। আবার বলছি জায়গাটা, যেমন মাস্ট থাকলে দেখো যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে, তো মাস্ট থাকলে ক্যান নট বাট করা যায় অথবা ক্যান নট হেল্প ভার্বের সঙ্গে আইএনজি করা যায়। তাহলে ক্যান নট হেল্প ভার্বের সঙ্গে আইএনজি যদি করা যায় মাস্টের পরিবর্তে, তাহলে ক্যান নট হেল্প ভার্বের সঙ্গে আইএনজি, ওই ক্যান নট হেল্প আইএনজির পরিবর্তে কেন মাস্ট করা যাবে না? মাস্ট তো হবে, মাস্টের পরিবর্তে ওটা বোঝাচ্ছে, সুতরাং ওটার পরিবর্তে এটা বসবে। যখন ক্যান নট হেল্প দিয়েছি তখন ওটা নেগেটিভ করার জন্য দিয়েছি, এবার অ্যাফার্মেটিভ বলছি, তাই যার পরিবর্তে দিয়েছিলাম তার পরিবর্তে সেমটা বসিয়ে নিলাম মাস্ট। না সমস্যা হলো? আচ্ছা নেক্সট, as soon as he reached home it started raining heavily। এটা দুই ভাবে করা যায়, তো সবাই হয়তো পারবে বা পেরেছো, অলরেডি পেরে গেছো হয়তো। as soon as যদি থাকে তাহলে no sooner had, as soon as এর পরিবর্তে হচ্ছে no sooner had, no sooner had। তারপরে কি আছে? হি সাবজেক্ট। আচ্ছা এই যখন হ্যাড দিব তখন আমরা খেয়াল রাখবো যে এই যে ভার্বটা রয়েছে ভার্বটা যেন পাস্ট পার্টিসিপল হয়। তো রিচড সেকেন্ড ফর্ম ছিল, এর থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম রিচড, ওটাই আছে। তাহলে রিচড
হোম এবং কমা তুলে দিয়ে কমার পরিবর্তে লিখতে হয় দেন, আর তারপরে যা আছে লিখে দেবো ইট স্টার্টেড রেইনিং হেভিলি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখো, এখানে হ্যাড হয়েছে তো ওইটাতে হ্যাড হলো না কেন? যখন দুটো সেন্টেন্স একটা সেন্টেন্সে দুটো ঘটনা ঘটে তখন যেই ঘটনাটা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট হয় এবং যেটা পরে ঘটে সেটা হয় পাস্ট ইনডেফিনিট। এখানে বলা হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ হি রিচড হোম, মানে সে বাড়ি পৌঁছাতে না পৌঁছাতে, মানে বাড়ি পৌঁছে গেল, বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই কি হলো, ইট স্টার্টেড রেনিং হেভিলি, একেবারে প্রবল বৃষ্টি হতে শুরু করলো। মানে যখনই সে বাড়ি পৌঁছালো তখনই বৃষ্টি। আচ্ছা, আগে বাড়ি পৌঁছালো না আগে বৃষ্টি শুরু হয়ে গেছিল? তাহলে যেটা আগে পৌঁছালো, যেখানে বলা হচ্ছে নো সুনার হ্যাড হি রিচড হোম, মানে সে বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই কি হলো, দেন ইট স্টার্টেড রেনিং, তারপরে পরে বৃষ্টি হওয়া শুরু করলো। মানে আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডেফিনিট। এবারে কোশ্চেন নাম্বার 13, অনলি লাক লিডস টু সাকসেস। অনলি লাক লিডস টু সাকসেস, অনলি থাকলে যখন ব্যক্তি বোঝায় তখন লিখতে হয় আমাদের নান বাট, যখন ব্যক্তি ছাড়া অন্য কোনো জিনিস বা বস্তু বোঝায় তখন নাথিং বাট। তাহলে লাক তো কোনো ব্যক্তি নয়, লাক মানে ভাগ্য, তাহলে এটা কি হবে অ্যানসার? অনলিটা নাথিং বাট, নান বাট ব্যক্তির ক্ষেত্রে হয়, তাহলে নাথিং বাট, নাথিং বাট কার পরিবর্তে লিখলাম? অনলির পরিবর্তে, তারপরে যা আছে সব লিখতে হবে আমাদের। তাহলে নাথিং বাট লাক লিডস টু সাকসেস। হ্যাঁ, অবশ্যই লিডস টু লেখা আছে, আগে থেকে লিখছি। নেক্সট, এখানে কোনো ভেজাল নেই, অনলি দুটো জিনিস, একটা হচ্ছে ব্যক্তি আর একটা ব্যক্তি ব্যতীত অন্য জিনিসকে বোঝায়। তাহলে ব্যক্তি বোঝালে নান বাট, আর বস্তু বোঝালে বা অন্য কোনো জিনিস বোঝালে তখন হচ্ছে নাথিং বাট। এটা ব্যক্তি নয়, সুতরাং নাথিং বাট। এ ফিশারম্যানস লাইফ ইজ হার্ড, একজন জেলের জীবনটা খুব কঠিন, তার মানে সহজ নয়, ঠিক আছে आंसर। এ ফিশারম্যানস লাইফ ইজ নট ইজি, মানে হার্ড মানে নট ইজি, কঠিন, সহজ নয় মানে কঠিন। না বোঝা গেল? না না বুঝতে পারলে বলবে আমাকে। দ্য বয় উড অলওয়েজ রিমেম্বার ইট, ছেলেটা সর্বদা এটা মনে রাখতো। তাহলে সর্বদা মনে রাখ মানে কি? কখনোই ভুলতো না। তাহলে এটা হবে অলওয়েজ এর উল্টোটা কি? নেভার, আর এটা হচ্ছে ফরগেট। দ্য বয় উড নেভার ফরগেট ইট, কখনোই ভুলতো না মানে সব সময়ই মনে রাখতো। নেক্সট নাম্বার 16, হি ইজ নট অনলি ডিসঅনেস্ট বাট অলসো আচিভড। আমরা পড়েছি যে বোথ এন্ড যখন থাকে অ্যাফারমেটিভ সেন্টেন্সে তখন বোথ এর পরিবর্তে নট অনলি এবং এন্ড এর পরিবর্তে বাট অলসো হয়। তাহলে এখন নট অনলি বাট অলসো দিয়ে নেগেটিভ অলরেডি করাই আছে, এবার করতে হবে অ্যাফারমেটিভ। তাহলে নট অনলি কার পরিবর্তে লিখে নেগেটিভ করতে হয়? বোথ। তাহলে এখানে কি লিখবো এখন? বোথ। আর বাট অলসো এখানে লিখবো এন্ড। তাহলে হি ইজ both dishonest and a cheat. এটা অন্যভাবেও হবে। এখন এটাকে যদি অন্যভাবে অ্যানসার করি তাহলে অ্যানসারটা পাবো, একটা ডিফিকাল্ট হতে পারে তোমাদের জন্য, তারপরে বলছি আমি যে দেখো একজন ব্যক্তি দুটো জিনিসের অধিকারী রয়েছে, মানে এই লোকটাই মানে সে ডিসঅনেস্ট, সেই চিট। এক্ষেত্রে কি করা যাবে? বিসাইডস বিং ডিসঅনেস্ট, বিসাইডস এস যোগ হবে কিন্তু, বিসাইডস বিং ডিসঅনেস্ট হি ইজ আ চিট অলসো, বা হি ইজ অলসো আ চিট, এভাবে হবে। নেক্সট হচ্ছে হি নেভার ফেলস টু মিট, হি নেভার ফেলস টু পারফর্ম হিজ ডিউটি। এর আগে এরকমই ছিল, জন্য বলে দিলাম, বলতে গিয়ে আর কি ভুল বস্তু বলেছি।
তাহলে নেভার ফেইলস কখনোই ব্যর্থ হয় না, মানে সর্বদাই সফল হয়, সর্বদা সফল হয়। তাহলে হি ইজ অলওয়েজ সাকসিড না হি অলওয়েজ সাকসিডস, কোনটা হবে বলো? হি অলওয়েজ succeeds to perform his duty. He always succeeds to perform his duty. দেখো এখানে always succeeds আছে, সর্বদা সফল হয়, মানে হলো কখনোই ব্যর্থ হয় না। তাহলে he never fails to perform his duty। হয়ে গেল আমাদের 104 পৃষ্ঠার সবগুলোই গ্রামার।